ওয়েলকাম টু চ্যানেল জিওগ্রাফিকা। আমি কৃষ্ণরুদ্র চলে এসেছি তোমাদের যে আর্থকোয়েক বা ভূমিকম্প এবং ভূমিকম্প তরঙ্গ সম্পর্কিত যে ভিডিওটি আমি দিয়েছিলাম তার পরবর্তী পার্ট নিয়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে। এখানে আজকে আমরা আলোচনা করব কি যে ভূমিকম্পের ছায়া বলয়টা কী জিনিস এবং এই ছায়া বলয়টা তৈরি হয় বা কিভাবে এই যে পূর্ববর্তী আলোচিত তরঙ্গ যেগুলো আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি, সেই তরঙ্গগুলো কিভাবে ইন্টারনাল স্ট্রাকচারের উপরে এফেক্ট করে এবং তার প্রভাবে কিভাবে আমাদের ভূমিকম্পের ছায়া বলয় তৈরি হয়। আর তার সাথে আমরা জেনে নেব ভূমিকম্পটাকে আমরা কিভাবে পরিমাপ করি, কোন কোন স্কেল দ্বারা বা পরিমাপ করি এবং কোন কোন যন্ত্রের মাধ্যমে এই ভূমিকম্পটাকে আমরা পরিমাপ করি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের নতুন টপিকটি। এবার আরো একটি জিনিস আমাদের ভূমিকম্প সম্পর্কে জানতে লাগবে, সেটা হচ্ছে আর্থকোয়েক শ্যাডো। যেমন রেন শ্যাডো জোন হয়, বৃষ্টির ছায় যেমন অঞ্চল হয়, সেমন কিন্তু ভূমিকম্পেরও কিন্তু একটি ছায়া বলা হয়। একটু আগে বললাম যে একটা নির্দিষ্ট কারণের জন্য কিন্তু ভূমিকম্পের ছায়া বলয় তৈরি হয়। দেখো, পি এবং এস তরঙ্গ কিন্তু এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে, প্লাস পদার্থের অবস্থা সেখানে মূল ভূমিকা পালন করে। পি তরঙ্গের বৈশিষ্ট্য কি? এ কঠিন এবং কোমল, কঠিন, তরল, নরম সমস্ত পদার্থ দিয়ে যেতে পারে, কিন্তু এস তরঙ্গ কিন্তু তরলের মধ্যে দিয়ে যেতে পারে না, অর্থাৎ এ কিন্তু তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। এই বৈশিষ্ট্যটাই কিন্তু আমাদের এই ছায়া বলয় তৈরির পক্ষে যথেষ্ট। দেখা যায় কি, যেখানে ভূমিকম্পের উৎসস্থল, যে অঞ্চলটাতে ভূমিকম্পের উৎসস্থল, সেই অঞ্চলটাকে যদি তুমি খেয়াল করো, যদি এটা অঞ্চলটা ভূমিকম্পের উৎসস্থল হয়, ভালো করে খেয়াল করে দেখবে এই যে পি ওয়েভ যে পাস হচ্ছে, এই যে পি ওয়েভ পাস হচ্ছে, পি এবং এস ওয়েভ দুটোই একসাথে পাস হচ্ছে। দেখা যাচ্ছে কি, যখনই পি ওয়েভ কেন্দ্রের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ কেন্দ্র মন্ডলের কাছাকাছি চলে আসছে, যখন আমরা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ পড়েছি তখন আমরা জেনেছি কেন্দ্রের যে বহিঃকেন্দ্র মন্ডল, বহিঃকেন্দ্র মন্ডলটা কিসের দ্বারা গঠিত? বহিঃকেন্দ্র মন্ডল কিন্তু প্রায় লিকুইড অবস্থায় আছে। আমরা খুব ভালো মতো জানি যে আর্থকোয়েকের যে বহিঃকেন্দ্র মন্ডল, আমাদের ইন্টারনাল স্ট্রাকচারের যে বহিঃকেন্দ্র মন্ডল, এটা কিন্তু প্রায় লিকুইড অবস্থায় আছে। অতিরিক্ত চাপে এটা কিন্তু লিকুইড বা তরল অবস্থায় কিন্তু রয়েছে। এইবার এই যে লিকুইড বা তরল অবস্থায় থাকলো, তাহলে এস তরঙ্গের কাজ কি হবে? পি তরঙ্গের কাজ কি হবে? পি তরঙ্গ এখানে আসবে, তরলের মধ্যে দিয়ে যেভাবে প্রবাহিত হবে, নিশ্চয়ই কঠিনের মধ্যে দিয়ে সেভাবে প্রবাহিত হবে না। কঠিনের মধ্যে দিয়ে সুন্দর আসলে যেই তরলের মধ্যে কাছে আসলো, ও কিন্তু তার ডাইরেকশনটা অর্থাৎ ও কিন্তু প্রতিসরিত হলো, দিয়ে ওখান দিয়ে গেল, গতিবেগটা কমে গেল, কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এবং একই রকম ভাবে আমরা যদি ভালো করে দেখতে পারি, আরো আসছে, অর্থাৎ এখান দিয়ে প্রবেশ করছে, প্রবেশ করে ভেতর দিয়ে প্রবাহিত, যেখান থেকে প্রবাহিত হয়ে যাওয়ার কথা ছিল পি তরঙ্গ, সেখান থেকে না গিয়ে অন্য জায়গা দিয়ে চলে গেল। এবং এস তরঙ্গের ক্ষেত্রে কি দেখা গেল? এস তরঙ্গ এর ভেতরে প্রবেশ করতেই পারলো না। ভালো করে দেখো, এই যে ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে সেই অঞ্চলটা, পি তরঙ্গ আসলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে তার যেখান দিয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে না গিয়ে অন্যদিক চলে গেল, দুদিকেই তাই। এবং দেখো, এই ক্ষেত্রে দেখো, এখানেও তাই পি তরঙ্গ প্রবাহিত হলো, এখানেও দেখো পি তরঙ্গ যে ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, ওর যেখান থেকে রাস্তা সেখান থেকে প্রবাহিত না হয় কিন্তু অন্য জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে দেখা যাচ্ছে কি, এই দুটি অঞ্চলের মধ্যে অর্থাৎ 104, এখানে 103 লেখা আছে, 103 থেকে 142 বা 104 থেকে 142 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে আমি কিন্তু কোনো রকম পি ওয়েভকে পাবো না। একই রকম ভাবে 104 থেকে 140 ডিগ্রির মধ্যে যেমন পি ওয়েভকে পাবো না, একই রকম ভাবে এস ওয়েভও কিন্তু এখান থেকে যেতে পারবে না। তার কারণ বাইরের অঞ্চলটা কিন্তু তরল অবস্থায় আছে বলে এস ওয়েভ ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে এই অঞ্চলটা কিন্তু আমার না পাবো পি ওয়েভ, না পাবো এস ওয়েভ, এই অঞ্চলটা কিন্তু আমি কিন্তু পেয়ে যাব টোটাল আমার শ্যাডো অঞ্চল, এই অঞ্চলটা প্লাস এই অঞ্চলটা। এবং নিচের অঞ্চলটাতে ভালো করে খেয়াল করো, পি ওয়েভ কিন্তু এখানে আমি আবার পাবো পি ওয়েভকে, কিন্তু এখানে আমি কিন্তু পাবো না কাকে? এস ওয়েভকে পাবো না, কেননা কেন্দ্রের মধ্যে এস ওয়েভ কিন্তু প্রবেশই করতে পারে না। কিন্তু এই যে পি ওয়েভ দেখো কি প্রবেশ করেছে, কিন্তু কে প্রবেশ করতে পারেনি? প্রবেশ করতে পারেনি কিন্তু আমার এস ওয়েভ, কেননা কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ তরল উপাদানে গঠিত হওয়ায় এস এর পক্ষে কিন্তু এখানে প্রবেশ করা
সম্ভব হয়নি। ফলে এই অঞ্চলটা কিন্তু যে 140 বা 42 ডিগ্রির পর থেকে যে অঞ্চলটা থাকছে সে অঞ্চলটা হচ্ছে এস তরঙ্গের জন্য শ্যাডো অঞ্চল, অর্থাৎ এস তরঙ্গ এখানে পৌঁছতে পারে না, কিন্তু 104 থেকে 140-এর মধ্যে কিন্তু এস তরঙ্গটা এবং পি তরঙ্গ উভয়ই পৌঁছতে পারে না। ফলে এই অঞ্চলটাকে বলা হচ্ছে আমাদের আর্থকোয়েক শ্যাডো, অর্থাৎ কোথায়, ভূমিকম্পের ছায়া বলা। এইটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। ভালো করে এই বলটাকে যদি আমরা খেয়াল করি অনেকটা এরকম ধরনের জিনিসটা বোঝা যাবে। ভালো করে যদি এই বলটাকে আমরা খেয়াল করি, এই বলটাকে আমি দেখতে পাবো, যদি ধরো আমরা মনে করছি বলটার এই অংশটাতে ভূমিকম্পটা হয়েছে, ভালো করে খেয়াল করে দেবে, বলটা যদি এই অংশটাতে ভূমিকম্প হয় এবং এর মধ্যে দিয়ে পি তরঙ্গ এবং এস তরঙ্গ উভয়ই প্রবেশ করে, এখানেও পি তরঙ্গকে আমি পাচ্ছি এবং এই অংশটা কিন্তু পি এবং এস তরঙ্গকে উভয়কেই পাচ্ছি। কিন্তু যখনই আমি উল্টো দিকে এসে পৌঁছাচ্ছি, আমি এসে দেখতে পাচ্ছি যে এই যে অংশটা আমি একটু আগে যেটা দেখালাম, এই অংশটাতে পি তরঙ্গ কিন্তু পৌঁছাচ্ছে, কিন্তু এই অংশ থেকে এই অংশে যে জায়গাটা নিট অ্যান্ড ক্লিন বোঝা যাচ্ছে, এই অংশটা কিন্তু না পি তরঙ্গ প্রবাহিত হচ্ছে না এস তরঙ্গ প্রবাহিত হচ্ছে, যেটা আমার এখানে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আমার এই বলটার ন্যায় এইটা যদি আমার সেন্টার হয়ে থাকে, এই অংশে কিন্তু আমার টোটাল পি তরঙ্গ এবং এস তরঙ্গকে পাবো, আর নিচের যে অংশটা সেই অংশটাতে কিন্তু আমি পি তরঙ্গকে পাবো, কিন্তু তার মিডিল বরাবর যে অংশটা এই বলটার ক্ষেত্রে কি হয়ে রয়েছে, বলটার ক্ষেত্রে কি হয়ে রয়েছে, পরিষ্কার অংশ দেখা যাচ্ছে। এই অংশটাতে কিন্তু না আমি পি ওয়েভকে পাবো না আমি এস ওয়েভকে পাবো। ফলে পি ওয়েভ এবং এস ওয়েভ না পাওয়ার জন্য এই অংশটাতে কিন্তু ভূমিকম্পের কোনো তরঙ্গ এসে পৌঁছতে পারবে না। কৌণিক দূরত্বটা কত, 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে পি এবং এস তরঙ্গকে পাওয়া যায় না। কিন্তু 140-এর পরের ক্ষেত্রে কিন্তু এস তরঙ্গকে পাওয়া যাবে না, কিন্তু পি তরঙ্গকে পাওয়া যাবে, যেটা আমাদের এই বলটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দেখো বলটা এখানে আমি যে কালার করে দিয়েছি, এই অংশটা কিন্তু পি তরঙ্গকে পাওয়া যাচ্ছে, কিন্তু দেখো এই অংশটাতে না পি পাবে না তুমি এস পাবে। এই জন্য এই অংশটাকে কিন্তু বলা হচ্ছে ভূমিকম্পের ছায়া বলয় বা শ্যাডো। আর এই অংশটাতে দেখো পি এবং এস তরঙ্গ কিন্তু সমস্তটাই আছে, যদিও বা এটা ওপরে দেখেছি, এটা কিন্তু জাস্ট উদাহরণের জন্য, কেননা এই তরঙ্গ পি তরঙ্গ এবং এস তরঙ্গ কিন্তু বাইরে প্রবাহিত হতে পারে না। এর আফটার ছক, অর্থাৎ এই পি এবং এস তরঙ্গের মিলিত প্রবাহের ফলে যে এল তরঙ্গ তৈরি হয়, এল তরঙ্গের প্রভাবটাই কিন্তু পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে এবং সবচেয়ে বেশি ক্ষতি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পি তরঙ্গ এবং এস তরঙ্গ কিভাবে আমাদের চলে এবং এর প্রভাবে পৃথিবীর কোথায় কোথায় ভূমিকম্পটা হয় এবং কোথায় কোথায় ভূমিকম্পের ছায়া বলয় তৈরি হয়। ক্লিয়ার? আমরা খুব ভালো মতো জানি যে ভূমিকম্পের ক্ষেত্রে যে স্কেলগুলো আছে, দুটো স্কেল আমরা পাই। একটিকে বলা হচ্ছে মার্সেলি স্কেল, যেটা একটু আগে ডেভেলপ হয়েছে। এটি কি ভূমিকম্পের তীব্রতা মাপক, ভূমিকম্পের তীব্রতা। এর স্কেলের মার্সেলি যে স্কেলটা বার করেছিলেন বিজ্ঞানী মার্সেলি যে স্কেলটা বার করেছেন, মার্সেলি বা কোনো কোনো জায়গায় বলা যায় মার্সেলি স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেল। কি মাপক স্কেল? তীব্রতা মাপক। এখানে কিন্তু রোমান হরফের 1 থেকে রোমান হরফের 12 পর্যন্ত মান নির্দেশিত থাকে, যেখানে রোমান হরফের 1 মানে হচ্ছে সবচেয়ে কম মাপের ভূমিকম্প, যেখানে ক্ষয়ক্ষতি একদমই হয় না, এবং 12 মানে হচ্ছে সবচেয়ে বেশি মাপের ক্ষয়ক্ষতি। কিন্তু মনে রাখতে হবে, যখনই আমি রিক্টার স্কেল বলবো সেখানে কিন্তু মান হচ্ছে 1 থেকে 10 রিক্টার, এবং এটি কিন্তু একটি লগ স্কেলে হয়। অর্থাৎ এখানে কোনো একটি স্থানের একমাত্রা ভূমিকম্প বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে ভূমিকম্পের পরিমাণ কিন্তু 10 গুণ বেড়ে যাওয়া, অর্থাৎ লগের স্কেলে অনুযায়ী 10 গুণ। কিন্তু অর্থাৎ কোন একটা জায়গায় ভূমিকম্প যদি 5 হয় আর একটা জায়গায় ভূমিকম্প যদি 6 হয়, অর্থাৎ 5 রিক্টার স্কেলের মাত্রা 5 আর রিক্টার স্কেলের মাত্রা 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে ভূমিকম্পের তীব্রতা হবে, ভূমিকম্পের যে মাত্রা হবে, এটা হচ্ছে রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের মাত্রা, এটা হচ্ছে মাত্রা নির্ণয় করে। আর এটা যে তীব্রতা বা এখানে তুমি বলতে পারো যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু পরিষ্কার বোঝা যায় হচ্ছে মার্সেলি স্কেলে। আর রিক্টার স্কেলে কত মাত্রা, রিক্টার স্কেলের যে মানটা সেটা কত মাত্রার হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে কিন্তু রিক্টার স্কেলে। আর যে যন্ত্র দ্বারা আমি মাপবো, বিজ্ঞানী জন মিলান
বিজ্ঞানী জন মিলান কিন্তু প্রথম সিসমোগ্রাফ যন্ত্রটা কিন্তু আবিষ্কার করেন। সিসমোগ্রাফ যন্ত্রটাকে আবিষ্কার করেন বিজ্ঞানী জন মিলান। এইবার সিসমোগ্রাফ যন্ত্রটা নয় আমি পেয়ে গেলাম, সিসমোগ্রাফ আমি পেয়ে গেলাম, কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রে যে আমি একটা বেলনাকার দণ্ড লাগানো থাকে তার উপরে গায়ে যে এরকম দাগগুলো ওঠে, অর্থাৎ উঁচু নিচু দাগগুলো, যে ফ্রিকোয়েন্সি দাগগুলো ওঠে, সেটা কিন্তু মাপার জন্য যে স্কেলটা ব্যবহার করা হচ্ছে সেই স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল। বোঝা গেল? আর যে ডায়াগ্রামটা উঠছে ওই স্কেলটার পেজের মধ্যে যে ডায়াগ্রামটা উঠছে সেটাকে কিন্তু বলা হচ্ছে সিসমোগ্রাম। যে ডায়াগ্রামটা উঠছে অর্থাৎ এই যে লেখচিত্রটা উঠছে এই লেখচিত্রটাকে বলা হয় হচ্ছে সিসমোগ্রাম। যন্ত্রটাকে বলা হচ্ছে সিসমোগ্রাফ। এবং যে স্কেলে এই মানটাকে মাপা হচ্ছে, স্কেলটা ভূমিকম্পের তীব্রতা মাপক যে স্কেলটা, এই স্কেলটাকে বলা হচ্ছে রিক্টার স্কেল। বিজ্ঞানী চার্লস রিক্টার এটা আবিষ্কার করেন। যত 10-এর দিকে যাবে তত, এখনো পর্যন্ত 9.2 হচ্ছে হাইয়েস্ট মাত্রার ভূমিকম্প, যত 10-এর দিকে যাব তত ভূমিকম্পের মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে। আর মার্সেল স্কেল মনে রাখতে হবে, মার্সেল স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেল। এই স্কেলের মান হচ্ছে 1 থেকে রোমান হরফের 12। আর রিক্টার স্কেল হচ্ছে আমাদের নর্মাল যে 1 থেকে 10, রোমান হরফের নয়, নর্মাল 1 to 10 যে আমাদের ডিজিট আছে, 1 ডিজিট থেকে 10 ডিজিটের মধ্যে কিন্তু আমাদের থাকবে। যত আমি ওপর দিকে যাব এর মাত্রা তত বাড়বে। আর এই ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 12-এর মধ্যে যে আমি দেখতে পাচ্ছি এর যে মানটা হচ্ছে, এর মানটা কোথায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হলো সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা জানলাম কিভাবে ভূমিকম্পের ছায়াবলয় তৈরি হয় এবং সেখানে পি তরঙ্গ এবং এস তরঙ্গের যে ভূমিকা, সেই ভূমিকাটাই বা কিরকম, কেনই বা পি তরঙ্গের প্রভাবে ছায়াবলয়টা তৈরি হয়, কেনই বা এস তরঙ্গের প্রভাবে ছায়াবলয়টা তৈরি হয়, বা পি তরঙ্গের ছায়াবলয়টি কতটুকু জায়গা জুড়ে রয়েছে, এস তরঙ্গের ছায়াটুকুই বা কতটুকু জায়গা জুড়ে রয়েছে, এবং পি এবং এস তরঙ্গের মিলিত যে ছায়াবলয় সেটি বা কতটুকু রয়েছে। তার সাথে আমরা জেনে নিলাম কিভাবে আমাদের এই ভূমিকম্পটাকে পরিমাপ করা হয়, তার জন্য কোন কোন যন্ত্রের প্রয়োজন হয় এবং কোন কোন স্কেলের প্রয়োজন হয়, কোন স্কেলই বা ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করে, আর কোন স্কেলই বা ভূমিকম্পের তীব্রতা নির্ধারণ করে। আজকে কিন্তু আমরা এটা আমাদের যে আলোচনা, সেই আলোচনা থেকে কিন্তু জেনে নিলাম। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো চ্যানেল জিওগ্রাফিকা। থ্যাংক ইউ।